এটা আসলে বলে বোঝানোর মতো না। কারণ আমি মানুষজনের কাছে হেল্প চাইছি, আমি বলছি হেল্প আমাকে একটু, প্রথমে হচ্ছে যে মারের হাত থেকে বাঁচতে বলছি। সত্যি কথা, ওর দুইটা বন্ধু দাঁড়ায় ছিল, যারা তো 3 বছর থেকে আমাকেও দেখছে, কেউ ওকে থামায় নাই। ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, তাদের কাছে বলছি ভাই একটু একটু হেল্প করেন, একটু থামান। কেউ দাঁড়ায় নেই। অনেক গাড়ি গেছে, গাড়ি আমি হাত দিয়ে থামাতে চাইছি আমাকে একটু নিয়ে যান বা কিছু, একটা গাড়িও থামে নাই। কালকে তো ধরেন আপনার সাথে আরো বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারতো, যেহেতু একা নারী ওয়েস্ট ইন্ডিজে ছিলেন কালকে। আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেক্ষেত্রে আপনি এই যে নিজেকে মানে বিসর্জন দিয়ে ওর জন্য এত কিছু করতেছেন, এটার পরিণাম কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? এই যে আজকে এই জায়গায় যে দাঁড়ালো, এই অবস্থা। এই আমি আরেকটু জানতে চাই, আপনি তো জানেন প্রিন্স মামুন নারী বিরোধী বিষয় আপনার কাছে আসার আগেও সে আলোচনায় এসেছে, সমালোচনা হয়েছে বিভিন্ন নারীদের সাথে। তারপরেও কেন বারবার আপনি এই যে নারী কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে থাকা একটা ছেলেকে আপনার স্বপ্নের পুরুষ ভেবে নেন বা ভাবেন, এটা কিভাবে? একটা ব্যাপার কি, যে যখন মানুষ রিলেশনে যায় তখন মানুষ কিন্তু অনেকটাই নিজেকে কন্ট্রোল করে, অনেকটাই মডিফাই করে। হ্যাঁ, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় ও আমি ওকে একটা কন্ডিশন দিয়েছিলাম। ও আমার কাছে অনেক কিছু চাইছে লাইফে, আমি ওর কাছে একটা জিনিস চেয়েছি। আপনি যে কথাটা বলেছেন এই জিনিসটা আমার কানে অনেক পরে আসছে, কারণ ওর সাথে আমার সম্পর্কের স্টার্টিংটাই অন্যরকম ছিল, যে ওর সাথে আমার দেখাই হয় না 3 মাস। তো ওর সাথে যখন আমার দেখা হয়েছে, প্রথম কথাটা আমি বলছি যে তুমি যদি আমার সাথে সম্পর্কে থাকতে চাও, তোমার কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমার আগে যত মেয়ে ছিল বা তুমি যে মেয়েদেরকে নিয়ে যা যা করছো, তোমার লাইফে আর সেকেন্ড কোনো মেয়ে আসতে পারবে না। যদি আসে তাহলে তুমি, তোমার সাথে রিলেশন আমার থাকবে না। বন্ধু বান্ধব বা কাজের ক্ষেত্রে সেগুলো আলাদা, সেগুলো সে করেছে, প্রফেশনাল ওয়ার্কে নায়িকাদের সাথে কাজ করেছে, বা বন্ধু যারা আছে সেগুলো বা আত্মীয় স্বজন যারা আছে সেটা আলাদা, কিন্তু আগে যেসব কাজ করে আসছো সেসব জিনিস রিপিট হবে না। তুমি যদি এটা এটা রাখতে পারো তাহলেই তুমি আমার সাথে সম্পর্কে আগাবা। আর সে এটা রেখেছিল। কিন্তু ঝগড়াঝাটি হলে সে তখন ওই জিনিসটা বলতো যে তুমি দেখবা যে আমি এই মেয়ের সাথে গেছি, সেই মেয়ের সাথে গেছি, ঝগড়াঝাটি হলে বা যখন সেটা, বাট এমনি নর্মালি সে কখনো যায়নি। 3 বছরে কখনো ওইভাবে কিছু করে নাই, কিন্তু ঝগড়ার টাইমে সে আমাকে দেখাইছে, একজনের সাথে ভিডিও করে দেখাইছে, একজনকে দিয়ে ফোন করে, এটা ঝগড়ার টাইমে। এটা হয়তো অনেকেই করে। আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনার কাছে কি মনে হচ্ছে, সে কি এতদিন আপনার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি এইগুলোর জন্য কি ছিল? সে রাতের যদি দৃশ্যটা আপনার চোখের মধ্যে ভাসে, তখন আপনার কি মনে হয় যে টাকা পয়সার জন্য একটা এটা ছেলে কি আপনার আমি কাছে ছিল? এখন পর্যন্ত এখানে বসে বা আপনার আমি সামনে। একটু যোগ করি, হ্যাঁ, হ্যাঁ। আপনার বয়সের একটা ডিস্টেন্স মানুষের সাথে বিশাল একটা গ্যাপ, সেই গ্যাপে একটা ছেলে কিসের জন্য আপনার কাছে আসছে, এখন কি আপনি ফিল করতে পারতেছে? না, আমি আপনার কোশ্চেন শেষ হলে আমি উত্তর দিই। জি। প্রথম কোশ্চেনে উত্তর দিই। এখনো এই মুহূর্তে দাঁড়ায় আমি বিশ্বাস করতে চাই না যে মামুন আমার জন্য টাকার কাছে আসছে। সত্যি কথা। কারণ তার অপশনের কোনো অভাব ছিল না। হ্যাঁ, বড়লোক মানুষেরও তার কোনো অপশনের অভাব ছিল না। তার সাথে আমার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখেই, একটা একটা মানুষের সাথে জোর করে কখনো সম্পর্ক হয় না, ভালোবাসার সম্পর্ক তো হয়ই না। আর সেখানে যদি এরকম হয় টাইম পাসের জিনিস, 1 দিন 2 দিন 3 সপ্তাহ 5 সপ্তাহ, একটা ইন্টারভিউতে শুনবে যে মামুনের জীবনে 150টা গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, আমি আসার আগে। তো ওই 150টা গার্লফ্রেন্ড কতদিনে ছিল? ওর বয়স কত? 150 গার্লফ্রেন্ড ছিল? তো আমার সাথে যখন 3 বছর সে থাকতে পেরেছে, ওর মানসিক শান্তিটা ছিল দেখেই তো থাকতে পেরেছে, বা আমার মানসিক শান্তিটা ছিল না হলে তো আমিও চলে যেতাম। ঠিক আছে, তো আমি এখনো বিলিভ করতে চাই না, কিন্তু যখন ওর রেগে যায় তখনও সে বলে যে আমি কেন আসছি তোমার কাছে, তোমার টাকা পয়সা দেখ, সে নিজে বলে হয়তো এইসব কথা শুনে, মানুষজন যেটা বলে সেটা শুনে হয়তো রেগে যে এই কথাগুলো বলে, বাট আমি এখনো বিলিভ করতে চাই না যে ও টাকা পয়সার জন্য আমার কাছে আসছে বা আমার কাছে ছিল এতদিন। হয়তো প্রথমে ও থাকতে পারে, বাট পরবর্তীতে আমার মনে হয় না যে সে ছিল। বাট ওর একটা ব্যাপার আছে, প্রপার্টি বা এই ব্যাপারে ওর ফ্যাসিনেশন আছে। ওর বড় বড় গাড়ি দরকার, বড় বড় বাড়ি দরকার, এগুলো এইসব ফ্যাসিনেশন তো সবারই থাকে। তাহলে আপনি বলেছেন মামুনের জন্য আপনার পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন। তো তো সেই কারণটা যদি আপনি বলতেন, তাহলে কেন মামুনের জন্য আপনার পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন কেন হবেন? যদি টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য মামুন আপনার লাইফে যদি নাই বা আসতো, তাহলে আপনার পরিবার থেকে আপনি কেন বিচ্ছিন্ন? এটাই আপনার কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সারটা, মানে টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য আসছে এটা আমি কখনো ফিল করি নাই। হ্যাঁ, বাট আমার পরিবার এই রিলেশনটা অ্যাকসেপ্ট করেনি কখনো। একসেপ্ট করার না কারণ? না, কারণ তো আছেই, বিকজ একটা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে।
হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড আপনি আপনি যখন বিয়ে করতে যাবেন আপনার ফ্যামিলি যে হবু বউ সে আপনার কাছাকাছি স্ট্যান্ডার্ডের নাকি, কিন্তু আকাশ পাতাল তফাৎটা বা এই জিনিসটা কেউ হয়তো একসেপ্ট করবে না। মামুনের সাথে আমার আকাশ পাতাল তফাৎ নাই, ওর জায়গায় ও ভালো আছে, আমার জায়গায় আমি, বাট দুইজন দুই ক্যাটাগরির আছে না, যে দুইজন দুই আহ, সমাজের। আচ্ছা যাই হোক, আমরা পরিশেষে আপনার কাছ থেকে জানবো মানে যেটা হয়েছে আপনাদের মধ্যে, তো আপনি কি মামুনকে ক্ষমা করে দিবেন? ক্ষমা করে দিয়ে মামুনকে কি আপনার লাইফে আবার একদিন আনবেন, নাকি মামুন যদি এসে যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনার সম্পর্ক কি আবার আগের মতো জোড়া লাগাবেন, নাকি না এই পর্যন্ত সম্পর্ক ব্যাকআপ সম্পর্ক ব্রেকআপ। আর হবে না? আচ্ছা, আমি আরেকটা কথা বলি। যেহেতু সবাই জানে, আমাদের বাংলাদেশের সবাই জানে যে হচ্ছে মামুন অলরেডি আপনার সঙ্গে একই ছাদের নিচে আপনাদের একটা রিলেশনের সম্পর্ক, যার কারণে উনি আপনার কাছে ছিল। কিন্তু আপনার পরবর্তী লাইফটা আপনি কিভাবে দেখবেন? যে আপনাকে তো সবাই চেনে, আপনার একটা ফেস পরিচিতি আছে, সবাই জানে যে হচ্ছে আপনার সঙ্গে মামুনের একটা রিলেশন আছে। কিন্তু আপনি যদি পরবর্তী লাইফ পার্টনার হিসেবে কাউকে চান, পরবর্তী আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি কি হিসেবে এখানে যোগ করবেন? এই মুহূর্তে এটা চিন্তা করছি না। কারণ যেহেতু আপনার একটা পরিচিতি অলরেডি হয়ে গেছে, এখন আপনি যেহেতু আপনাদের সম্পর্কটা কিসের এটাও আপনি এখনো জানান নাই, সেহেতু আমি আপনাকে বলবো যে আসলে আপনি পরবর্তী ধাপগুলো কিভাবে আগাবেন, বা আপনি এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি যে আমি আর ওই রিলেশনে ব্যাক করব না, এবং আমি শিওর এত কিছুর পরে মামুনও ওই চিন্তাই করে নিয়েছে, কারণ যেহেতু আমি লাইভে এসে বলে ফেলছি। ও একটা কথা, ও কিন্তু লাইভে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, ও বলছে যে আমার জন্য ওর মান সম্মানহানি হচ্ছে, বিকজ এর আগের বারও যখন আমি লাইভে আসছিলাম একটা ব্যাপার নিয়ে, যে চলে গেল বাড়িটার মন খারাপে, তো ও বলছিল এইসব জিনিস নিয়ে তার অনেক মান সম্মানই হচ্ছে, তার পরিবার তার মা সবাই বলেছে যে আমার জন্য তার অনেক মান সম্মানই হচ্ছে। তো আমার মনে হয় না ও কোনোদিনও সরি বলবে বা ও কোনোদিনও আমার কাছে, কারণ আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন করি। আপনি যেহেতু ব্রেকআপ করে দিয়েছেন সম্পর্ক, তো আমি চাচ্ছি যে আসলে আপনাদের এই সম্পর্কটা যেহেতু একদম ব্রেকআপ, তারপর আপনি কেন আপনার যে আপনার সঙ্গে কিসের সম্পর্ক সেটা এখনো কেন জানাচ্ছেন না? এই যে বললাম একটা সম্পর্ক যখন দুইজন থাকে, এটা নিয়ে আমি কন্ট্রোভার্সি চাচ্ছি না, এটা নিয়ে যেহেতু আমরা ডিসক্লোজ করি নাই, তখন যদি জানতে চান না হলে আর জানারও দরকার নেই, যেহেতু শেষ তো শেষই, বা যদি জানতে চান তাহলে দুজনকে একসাথে বলতে হবে, এটা নিয়ে আমি আর কন্ট্রোভার্সি। যেহেতু আপনি আপনার লাইফে তাকে নেবেন না, তাহলে তো ওভাবে বসার কোনো সিস্টেমও নেই, তাই না? একটা মানুষ হিসেবে সেটা যদি বসে বা সেটা সেখানে আমার আমার লাইফে আসবে না, মানে হচ্ছে যে আমার আহ, আশেপাশে ওই ধরনের এন্ট্রি নাই, বাট সে তো আমার এনিমি না, আমি কিন্তু এখনো তার ব্যাপারে কোনো খারাপ কিছু বলিনি। আচ্ছা, সর্বশেষ একটু যদি আপনি ক্লিয়ার করবেন, এই যে আপনি বারবার আক্রমণের শিকার হন, আপনাকে মারধর করে, আপনি আইনি কোনো ব্যবস্থা নেবেন কিনা বা পরবর্তী পদক্ষেপ আমি কি আসলে হবে? আইনি সাহায্যের জন্য আমি 999-এ কল দিয়েছিলাম ওই মুহূর্তে, যেহেতু কোনো হেল্প পাচ্ছিলাম না, তো ওইভাবে আমাকে ওইভাবে রেস্কিউ করা যাচ্ছিল না ওদেরকে। মামুন আমার গাড়িটা নিয়েও চলে গেছিল, আমার মোবাইল টোবাইল নিয়ে চলে গেছিল। হ্যাঁ, তো আমি ওইভাবে হেল্পটা ওইভাবে পাই নাই। তো এখন যেহেতু আমি প্রচণ্ড অসুস্থ, আমি আগে একটু নিজে স্টেবল হই তারপরে, কারণ এখন আমি যেই স্টেপটাই নিব সেটাই হয়তো হুজুগে পড়ে যাওয়া স্টেপ হবে, সেটা হয়তো রাইট গাড়ি নাও। নিয়ে চলে গেছিল, মোবাইল নিয়ে চলে গেছিল, এগুলো কি ফেরত দিয়েছেন? হ্যাঁ, এগুলো রাতে এসে ফেরত দিয়ে ওর যত ডিভাইস ছিল, ওর বাইক টাইক কি ছিল, ও বাসায় নিয়ে আসছিল? চলে গেছে। হ্যাঁ, ও রাতে ওকে নিয়ে আসছে একটা বড় ভাইয়া, এসে ও এগুলো ফেরত আমার গাড়ি মোবাইল দিয়ে, নাহলে তো আমি ফেসবুকে যেতে পারতাম না। পরে পরে ওর ওর জিনিসগুলো নিয়ে ও চলে গেছে এর আগের বার মতো, এর আগের বার যেরকম চলে গেছে এবারও চলে গেছে ওভাবে। এখানে আরেকটু কথা আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে বাইকটা তো আপনার পয়সায় কিনা, বাইকটাও কি রেখে গেছে? এখানে আমি একটা কথা বলি, হ্যাঁ, এখানে ডাইরেক্ট আমার পয়সায় কিনা এই কথাটা বলতে আমার আসলে অনেক খারাপ লাগবে। মামুনও ইনকাম করে, হ্যাঁ, এবং ও ওর ও আমি যেটা পুরোপুরি পয়সা দিয়েছি সেটা বলতে পারি, সেটা হচ্ছে গাড়িটা। না, এটা হচ্ছে আপনি হ্যাঁ, মিরপুর বাকিগুলো যেহেতু আমরা একসাথে ছিলাম, গাড়িটা দেওয়ার সময় আমরা একসাথে মিরপুরে ছিলাম। যখন আপনি রেস্টুরেন্টে উদ্বোধন করেছেন, তখন আমার একটা সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আপনি মামুনকে একটা বাইক গিফট করেছেন। সে বাইকটা হয়তো ওর তো 4টা বাইক, ওর ওর 4টা বাইক। হ্যাঁ, আমরা যখন আলাদা ছিলাম, মানে আমাদের যখন রিলেশন ওভাবে আমরা যখন দেখা হয়নি, তখনকার কিছু গিফট সেগুলো টোটালি, সেটা আমি বলতে পারি যে আমি একা দিয়েছি। বাট তারপরে যখন আমরা একসাথে থাকি তখন আসলে সেটা আমার তোমার হয় না, তখন সেটা আমাদের হয়ে যায়। হ্যাঁ, ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? টাকার কাছে ভালোবাসা হার মেনেছে, এই তো। আর কার কোনো কোশ্চেন আছে? না, না, না। সাইলেন্ট প্লিজ। টাকার কাছে ভালোবাসা হার মেনেছে, এটাই। টাকা পয়সার কাছে ভালোবাসা হার মেনেছে আপনার। টাকা পয়সার কাছে ভালোবাসা হার মেনেছে এই কথাটা আমি ডাইরেক্টলি না বলে, আমার সিচুয়েশনে আমি বলতে চাই যে নেশা করলে মানুষ অমানুষ হয়ে যায়, মামুন এমন না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটু কথা বলার ছিল। আপনি বললেন যে
মানে মামুন এর আগে আপনারে আরো অনেক আঘাত করেছে, হ্যাঁ, তারপর আপনি ওরে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এখন কেন মানে আপনি ওর প্রতি এত বিরক্ত, একটু বলতেন? কারণ একটা জিনিস কি যে ঝগড়াঝাটি হয়, হ্যাঁ। সেটা এক ব্যাপার, কিন্তু আমি মাতাল হয়ে বারবার একটা মানুষকে মারবো, ফিজিক্যালি অ্যাসল্ট করব, আর আমি উইক বলে সে আমাকে মারবে, মুখে মারবে, কেন মুখে মারবে? একটা একটা ছেলের কাপুরুষতা কোথায়, সে যখন মেয়েদের গায়ে হাত তুলে?